আমার ছেলে মেয়ে সব ক্ষুধার্ত, আমাকে রাস্তা দেখাও। তো এইভাবে করতে করতে আমি ওই দেওয়ালের পাশে বসে প্রার্থনা করতে করতে আমি ঘুমায় পড়ছি। ঘুমায় পড়লে পরে পেটে কিচ্ছু নাই। সকাল থেকে কিছু খাই নাই। চা পর্যন্ত খাই নাই। তো এখন ঘুমানোর পরে যখন ঘুম থেকে উঠছি তখন দেখি ওই ২টো ২.৫টা বেজে গেছে। ঘড়ি দেখে দেখি ২.৫টা বেজে। তখন আমার সামনে ৳১০ ওই যে ৳১০ কোত্থেকে আসলো আজ পর্যন্ত আমি কিন্তু জানতে পারি নাই। ওই যে ৳১০ কোত্থেকে আসছে, তখন তো ওই মন্দিরে আসা যাওয়া কেউ করে না। ওই পাহাড়ের উপর মন্দির। ওই ৳১০ আজ অব্দি আমি জানতাম না যে ওই ৳১০ কোত্থেকে আসলো। আমি বলি, "ভগবান, হে ভোলেনাথ তুমি কি আমাকে ৳১০ দিলে? তো ঠিক আছে, ওই ৳১০ আমি নেব। কারণ আমার ছেলে-মেয়ে ক্ষুধার্ত। ওই ৳১০ নিয়ে আমি আসলাম বাড়িতে। আ বাড়ি আসবো কি মাঝের রাস্তা থেকে ওই দোকান থেকে কিরানা দোকান থেকে আমি ১ কিলো চাউল, একটু ডাল, একটু তেল নিয়ে ওই ৳১০ দিয়ে নেওয়ার পর মিসেসকে দিলাম। দেওয়ার পর আমি বলি কি, "ঠিক আছে, তুমি ভাগ করো।" রাত্রে কি খাবো তার কোনো পাত্তা নেই। কিন্তু আমি আমি যে এত অবস্থায় দুরবস্থায় আছি, কিন্তু আমি কাউকে বলি নাই কোনোদিন যে না আমি এরকম অবস্থায় আছি। আমার যত বন্ধু-বান্ধব আছে, আর ঠিকাদার আছে, কন্ট্রাক্টর, তাদের আমি কোনোদিন বলি নাই যে না আমি আমার অবস্থা এরকম। কারণ ওই যে আ এখন আমি জানি না ঠাকুর বলছে না ৩ টা কথা বলতে নেই। উম দান দিয়ে কাউকে বলতে নেই। আর নিজের চরিত্রের কথা কোনোদিন বলতে নেই। আর তোমার কাছে যা ধন সম্পত্তি আছে তা থাকো না থাকুক কারো কাছে বলতে নেই। এটা আমি এখন এখন ঠাকুরের পুঁথি পুস্তক পড়ে জানতে পারছি। কিন্তু তখন তো আর জানতাম না। তো আমি কোনদিন বলি নাই। তো এখন বিকাল বেলায় দেখি এক ঠিকাদার এসে আমাকে বলছে কি, বিশ্বাস বাবু घर में है?" बोले, "घर में है।" बोले, "क्या बात है?" मेरे मेरे को कुछ काम करके दोगे, इलेक्ट्रिक बोर्ड बनाना है। आप ये आपको ₹২,০০০ मैं दे रहा हूँ। ये साइज़ का आपको बना के देना है। লোকে আমাকে বিশ্বাস করত। ইভেন আমি এত উম আ মতলব ওই ওই যে ঠাকুরের বাণী আছে না? কথা দিয়ে কথা যে না রাখলে পরে কি হয় তাকে? তো কথার আমি ওই রাখি কারো সাথে। তো যাই হোক, আমি বলি ঠিক আছে। তো ওই ৳২,০০০ যে দিল, ওই ৳২,০০০ দিয়ে আমি কিছু রেশন পানি ঢুকাইলাম। তারপরে ওই যে সামান তৈরি করব তার সামানপত্র কিনে আনলাম। ওকে সামানপত্রও তো দেয়া লাগবে। কারণ আমাকে বিশ্বাস করে। তারপরে এই করতে করতে আমার ওর কাজ করতে করতে ২ মাস হয়ে গেল। হঠাৎ একদিন ও মা কি বলবো, একজন ঋত্বিক দেবতা ডাক্তার রামকৃষ্ণ ব্যানার্জি পরম পাখানজোড় থেকে আ চিনি না শুনি না কোনদিন জানি না। আরেকজন ফাইন্যান্সের অফিসার শ্রদ্ধাভাজন মোহিত মন্ডল দাদা, এখানে ফাইন্যান্সের অফিসার। ওরা ২ জন আমার বাড়িতে এসে বলছে, বাড়িতে এসেছে আমার গেটের ভিতর ঢুকে বলছে, "বিশ্বদা বাড়িতে আছেন?" আমি বলি, "হ্যাঁ, বাড়িতে আছি।" বলে, "কি বলুন? আপনাকে তো চিনলাম না।" তো বলে কি, আপনি ঠাকুরের দীক্ষা নেবেন?" আমি বলি, "কোন ঠাকুরের?" বলে, "অনুকূল ঠাকুর।" তো অনুকূল ঠাকুরের দীক্ষা তখন তো আমার মনে কথা জান কিভাবে জানলো ভগবান ঠাকুরই জানে। এ তো উপরওয়ালাই জানে। তখন আমি বলি, "হ্যাঁ, নিবো দীক্ষা নেবো।" ওই যে ২ জন এসে আমাকে কিভাবে দীক্ষা দিল, আমার কি মন্ত্র দিল, তো আমার তখন অত হোশ জ্ঞান ছিল না যে কিভাবে ওরা করে দিল। আমাকে, আমার স্ত্রীকে, আমার ছোট আ উম ছেলেকে দিয়ে গেল, দীক্ষা দিয়ে গেল। তাই দীক্ষা দিয়ে চলে গেল। কোথা থেকে আসছে নাম-টাম কিছু জানলাম না। আ যেন তখন আমি বেহুশের মতন দীক্ষা নিয়েছি। যেন আমার কোন হোশই নেই। দীক্ষা দিল চলে গেল। তারপরে কিভাবে কি ইষ্টবৃত্তি করা লাগবে, আ আর কেমনভাবে ধ্যান-ট্যান করা লাগবে, কিচ্ছু বলে গেল না। যেন এইভাবে করবে। আর সে যদি আমাকে প্রসেস টা না বলে দেয়, তো আমি কিভাবে করব? না, আমার যেটা মনে আসছে সেটা আমি করছি। হ্যাঁ, ইষ্টবৃত্তি করা লাগে, সকালে ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি করা লাগে। এখন সে ব্রহ্ম মুহূর্ত কোনটা সে তো তাও বলল না। এখন তো জানি যে ব্রহ্ম মুহূর্ত কাকে বলে। এখন তো বিলকুল আম আ পরিপক্কতা আ আ হয়েছে আগের চেয়ে। যাই হোক, এইভাবে দীক্ষা দেওয়ার পর ওই করতে থাকলাম, করতে তারপরে আ ঠাকুরের কৃপায় কি বলবো, এখন আমি একটু ঠিকাদারি জানতাম, নকশা-টকশা তৈরি করতাম, আর্কিটেক্টের একটু কাজও জানতাম। আ এবং বাস্তুশাস্ত্র বিষয়ে জ্ঞানও ছিল। আর জ্ঞান আসলো কোত্থেকে? জ্ঞান তো ঠাকুরের দ্বারাই আসছে।
না, আমার আমার কোত্থেকে যা কিছু তাই তো উনি ওনার দ্বারা হচ্ছে। ওই সমস্ত জ্ঞান আমার ঠাকুরের দ্বারাই হচ্ছে। আমি আমি কেন আমাকে বলব যে না আমি আমার তো ছিল। যা দিয়েছে ওই দিয়েছে, ঠাকুর দিয়েছে। তো এই সমস্ত আমার ভিতর কিভাবে আসলে জানি না। আ আম তো তারপরে আমার ছোট ছেলেটা আ গভর্নমেন্ট সার্ভিস পেল। ভালো পোস্টে এখন আছে। গভর্নমেন্ট সার্ভিস পেল। তারপরে আমার আ কারও নিলাম। নেয়ার পরে তারপরে আ এখন দেওঘরে ঠাকুর বলছিল, দেওঘরে রাখছিল। তো সে কথা মনে পড়ে গেল। তো এইবারে ঘরে যেয়ে তালা বন্ধ করে দেওঘরে চলে গেলাম। ২০১৪ তে দেওঘরে যেয়ে গেছি। এখন আমি বললাম, "ঠাকুর যশোতে নামছি। নামার পরে এখন আমি বলছি, "ঠাকুর তুমি তো ডাকলে আমি তো চিনি নাই। ১ম বার আসলাম। এই আম পরিবার নিয়ে সবাইকে নিয়ে আসলাম। এখন আমি কি করব? আ এখন কোথাও চিনি না, করছি না, কোথায় থাকবো, কি করব? সত্য কথা সে কোনো জানতাম না। তো এখন ঠাকুরকে বলছি, "ঠাকুর তুমি তো ডাকছো, এখন আমি তো আসলাম।" আ তখন আ ওই কি করছে, ওষুধে কাজলদারও যে চিনতাম না, ওই যে কাজলদারও ওখানে আরেকটা ইয়েতে থাকে। ওটা তখন আমি জানতাম না। আমি আ অত কিছু আমার জ্ঞান ছিল না। তখন ওইখানে এখান থেকে একজন আমাদের গুরু ভাই বলেছে যে, "না বিশ্বাস দা যাচ্ছে, ওনাকে দেখবেন।" ওখান থেকে একটি দাদা জয়ে আমাকে ফোন করছে, "বিশ্বাস দা আপনি কোথায়? আপনার জন্য আমি বসে আছি, বাইরে চেয়ার পাতি রেখে বসে আছি। আপনি কোথায়?" আমি বলি, "আমি তো আসছি।" তো আমি তো ভাবছি কি যেন ও উনি এক ঋত্বিক দেবতা। তো উনি আমি বলছি কি, "আমি তো যশোর থেকে এসেছি।" বলে, "আমি বসে আছি, বাইরে বসে আছি। আ আমি রোডের দিকে আসতেছি।" তো ঠিক আছে, ওই ঋত্বিক দাদা জয়ে এসে আমাদের একটা রুম দিল বিরাট। আমরা ১২-১৩ জন ছিলাম। আমার পরিবারের নিয়ে আর আমার শালী-টালী নিয়ে ১৩ জন ছিলাম। তো তখন ও বলে কি যে, "না এই রুম তো ভালো লাগে না।" আ তখন কি করা যায়? এই অবস্থায় হেন কালে আমি গেলাম। আবার আমি বলি, "ঠিক আছে তোমরা এখানে বসো, আমি আসতেছি।" তো আমি ওখান থেকে আস্তে, আস্তে চলে গেলাম ঠাকুরবাড়ির দিকে একা, একা। একা, একা যাওয়ার পর আমার ভিতর প্রশস্তি পত্র ছিল আমার। ঠাকুরবাড়ির দিকে যাওয়ার পর এখন চিন্তা করছি, ঠাকুর আম কি কোথায় যাবো, কোথায় যাবো? এরকম একটা ভাবনা মনের মধ্যে ঠাকুর, ঠাকুর করতে, করতে চলছে। ঠাকুর কোথায় যাবো, কোথায় যাবো, কোথায় যাবো? এখন আমি তো ওই ঠাকুরই নিয়ে থাকি। আ যা কিছু করে ঠাকুর। কারণ ঠাকুর দর্শন যখন আমাকে দিয়েছে তখন আমার ভয় কিসের? হুম, যখন ঠাকুরকে তো দর্শন আমি পেয়েছি আর ডাকছে ঠাকুরই। তো আমার ভিতর ভয় নাই। এখন ওরকম আম এর মনের মধ্যে একটা ইয়ে রয়েছে আমার শক্তি রয়েছে। যে ঠাকুর ডাকছে তুমি এখন যাবো কোথায়? তারপর ছেলে-মেয়ে নিয়ে তারপরে সেখান থেকে গেছি। যাওয়ার পর ওই যেখানে ওয়েটিং রুম আছে, যেখানে চা-টা বিক্রি হয়, তো ওইখানে গেছি। তো ওইখানে ল্যাংড়াইতে, ল্যাংড়াইতে একটা লোক আসছে। আসার পর, "দাদা সময় হলে বলে দিবেন।" আমি তাড়াতাড়ি বলছি। কারণ আমি টাইম পাস করার জন্য কথা বললে পরে তো চলবে না তো। আমার ও যতটুকু বলার দরকার আমার বলতে হবে। ঠিক, ঠিক। ঠিক আছে। আগে। তারপরে ওখানে আমি গেছি, যাওয়ার পর এখন ওই ল্যাংড়াইতে, ল্যাংড়াইতে একটা ধুতি পরে একটা লোক আসছে। তো এখন আমি বলছি, "দাদা জয়গুরু।" ওর জয়গুরু বলছে। তো বলছে কি, "দাদা বলুন তো এখন এই ছেলে-মেয়ে নিয়ে আমি কোথায় যাবো?" ওই দাদাকে আমি বলছি। আর আমি একটু চা খাচ্ছি। আমি বললাম, "দাদা চা খান আর বিস্কুট খান।" তো এটা তো আমার আ ইসে আছে আ মতলব মনে থাকে যে না আমি মানুষকে না দিয়ে কিছু খাইতে পারি না। এটা আমি জানি। এতে আমার আমি নিজের প্রশংসা করছি না। কারণ ওটা আমার হ্যাবিচুট যে না আমার লোকদের খাবে। আমি খাবো আরেকজন বসে থাকবে এমন তো চলবে না। লোকদের আমি দিয়েই খাই। দীক্ষার আগেও খাইতাম, এখনো খাই। তো যাই হোক আমি বলি কোথায় যাবো এখন? তো এই অবস্থা আমার। তো ওই দাদা বলছে কি আ ওই দাদা বলছে, "চলুন আমার সাথে।" আমি বললাম, "কোথায়?" তো চা-টা খাওয়ার পর ২ জন চলে গেছে, অফিসে গেছে। অফিসে যে ওখানে শান্তি দাদা থাকে, তো শান্তি দাদার কাছে রিকোয়েস্ট করছে, "দাদা আ এই দাদাকে আপনি আ আ একটু রুম দেন।" তো ওই শান্তি দাদা জিজ্ঞেস করলে, এদের চেনেন আপনি?" বলে, "হ্যাঁ, চিনি।" ও দাদা এরকম বলে দিল। অবশ্য অল্প একটু সময়ের জন্য পরিচয়। কিন্তু দাদা বলে দিল, "হ্যাঁ, চিনি।" আমি বললাম, "কি আরে?" আমিও ওটাও ওইখানে থাকে ঠাকুরবাড়ি ওই যে ল্যাংড়া মতন লোকটা ও ঠাকুরবাড়িতেই থাকে। ঠাকুরবাড়ি থেকে উনাকে রুম দিয়েছে। আর রুম দিলে পরে তো উনি ওনাদের একটা বিশ্বাসী পাত্র। তো যাই হোক উনাকে কাছে শান্তিদা বলল, "এনাদের চেনেন?" তো উনি বলল, "হ্যাঁ, চিনি।" আমি তো অবাক। কেন আমার সাথে তো এখনই পরিচয় হয়েছে। আ এখনই পরিচয় হয়েছে। চা খেয়েছি তারপর নিয়ে আসছে। আর উনি বলছে কি আমাকে চেনে। তারপরে কি বলবো সত্যিকারের। তো আমি বললাম কি যাকগে আমি যখন বলছে যখন তখন আমি আরো দেখছি যে না আমার ফায়দা হচ্ছে যখন আমিও একটু তখন চুপচাপ রয়েছি। যেমন চুপচাপ থাকাই বেটার। তারপরে উনি আমাদেরকে এলো
প্রশস্তি পত্র আমারটা দিলাম বলে বাকি লোকটা লাগলো না, বাকি 12-13 জন কারো লাগলো না, আমারটা দেখাইলে হয়ে গেল। 2টো রুম দিল আমাদের সরকার, দাদার ওখানে সরকার, দাদার যে বিল্ডিং গুলি তৈরি হয়েছে সেখানে আমাদের জায়গা দিল, জায়গা দিলবারে সুন্দর ব্যবস্থা করে দিল। ওই দাদা আসলো, দাদা আসার পর তারপরে ওই দাদা একটু আমি মেসেজ করলাম যে এনার জন্য এই রুমগুলি পেয়েছি, কি করা, তো এই তো ঠাকুরের কৃপায়। তো আমার মিসেস বললো ওনাকে 200 টাকা দিয়ে দাও। তো আমি বলছি কি আমি ওনাকে 100 টাকা দিয়েছি। মিসেস আমাকে 200 টাকা দিতে বললো দাদাকে, আমি 100 টাকা দিয়েছি, ওখানে আমি একটু কঞ্জুসি করছি। তো যাই হোক আমার এই হচ্ছে আমার জীবনের টার্নিং পয়েন্ট। তারপরে আমি ওখান থেকে ওই প্রার্থনার সময় অবশ্যই অ্যাটেন্ড করতাম, যখন আচার্য দেব আসতেন প্রার্থনার সময় আমি টাইমের পাংচুয়ালিটি ছিলাম। আমি একটা জিনিস হচ্ছে আমি এখনো আসি তখনও ছিলাম টাইমের পাংচুয়ালিটি, টাইমটাকে আমি লগ্ন মনে করি। যেমন বিয়ে শাদী হয় একটা লগ্নে হয়, আর সেই লগ্ন যদি পার হয়ে যায় তাই লগ্ন ভ্রষ্ট হয়ে যায়। তো আমাদের যে ঠাকুরের যে যেখানে যে আসি, যেমন আমার সকালে প্রার্থনা 5:44, এই যে লগ্ন, এই লগ্নে আমি প্রার্থনা করবোই করবো। ও আমার কি হলো যা হোক না কোনো, ওটা আমি ছাড়বো না। তাই আমি লিঙ্কেও যুক্ত হই না কোনো লিঙ্কে, এত পেরে, কারণ ওই লগ্নকে আমি ত্যাগ করবো না। আর লগ্ন ত্যাগ করলে মানে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে, লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে, আমি ঠাকুর থেকে বিচ্যুত হয়ে যাব। তো যাই হোক এইভাবে আমার জীবন যাত্রা চলছে। সময় হলে বলবেন মাগো। আর আচ্ছা, যাই হোক, এটা একটা বড় পবিত্র মাস চলছে, বড় মায়ের যে শ্রাবণ মাস চলছে। এই আমার জীবনের কাহিনীটা, তারপর থেকে আমি ঠাকুরের কাজ করতেই যাচ্ছি অলরেডি। এখন আমি আছি ঠাকুরের যে আজ আমরা আছি সবাই উপস্থিত আছি এখানে, আমার সত্যিকারে অত্যন্ত জহে ভক্ত বৎসল লোক দাদারাও আছে, মায়েরা রয়েছে, আমি সবাই শ্রদ্ধা করি, সবাই ভক্তি করি। ওই যে ঠাকুর বলছে না, যার যেমনি ভাব তার তেমনি লাভ। আমার ভাবটা কিরকম, আরেকজন ভাবটা কি, কারো ভাব তো আমি মাপতে যাব না, আর দরকার নাই, কারণ আমরা আসছি ঠাকুর ওই জায়গা থেকে আবার চলে যাব। তা ঠাকুরের যে এই যে বড় একটা মিলন জিনিস, এই যে শ্রাবণ ভাদ্র, শ্রাবণ হচ্ছে বড় মা, ভাদ্র হচ্ছে ঠাকুরের। তো এটাও একটা মিলন মাস চলছে, দুইজনে কেন শুভ পরিণয় মিলন। তো যাই হোক, এটাও একটা মিলন মাস চলছে ঠাকুর আর বড় মার, অত্যন্ত একটা সুন্দর। আজকে শ্রাবণ আখরি হচ্ছে, তারপরে ভাদ্র মাস আসছে, ঠাকুরের জন্ম মাস আসছে। এই জন্মমাস অত্যন্ত পাবন মাস। আর ভাদ্র মাসকে আমরা কি বলি, ভদ্র মাস। ভদ্র মতলব জেন্টেল মতলব মান্থ। তো এই যে মাস আগে আগে জয়গুরু, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা, আমি বলবো না, ক্ষমা করুন, ক্ষমা তো করবেন না অবশ্য। আমি সকলের মঙ্গল কামনকারী দয়ালের পাদপদ্মে আপনারা সবাই ভালো থাকবেন, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, পারিবারিক এবং পাড়াপতি সকলকে নিয়ে মঙ্গল পথে থাকবেন। আপনাদের সকলকে আমার জয়গুরু, আমার পুণ্যার করা আমি জয়গুরু জানাই। আমার প্রিয় সুশ্রী সুব্রত দত্ত মাকে যেন আমাকে আজকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য, ইষ্ট প্রসঙ্গ তো নয়, তো নিজ প্রসঙ্গ হয়েছে, যে অবসর প্রদান করছেন তার জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আর ঠাকুরের পাদপদ্মে মায়ের সার্বিক মঙ্গল কামনা করি। ভালো থাকবেন, সুস্থ শান্তিতে থাকবেন। জয় গুরু, জয় গুরু সবাইকে।